অনুন্নত কৃষিনির্ভর দারিদ্র্য সীমার নিচে অবস্থানরত উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও তাদের মূল অস্ত্র বৈপ্লবিক কৃষিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সংগ্রামে শামিল হয়, যা বিশ্বের অন্যান্য উন্নত দেশের সহায়তায় প্রাকৃতিক নির্ভর প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে সবুজ বিপ্লবের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। প্রান্তিক কৃষকেরা ৬০-এর দশকের গোড়ার দিকে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কর্তৃক উদ্ভাবনকৃত উচ্চ ফলনশীল ধানের জাতের দিকেও অতিমাত্রায় ঝুঁকে পড়ে, যা বর্তমানে এটি কৃষকের মাঝে পাকাপোক্তভাবে অবস্থান করে নেয়। শুরুর দিকে এই উচ্চ ফলনশীল ধানের জাত রোপণে জমিতে বাম্পার ফলনের দেখা মেলে, তাই কৃষকেরা কোনো বাদবিচার না করে এই সব উচ্চ ফলনশীল ধান আবাদ শুরু করে এবং অনেকগুলো বছর পার করে দেয়। কিন্তু একটা সময় কৃষকেরা লক্ষ্য করে যে এই সব উচ্চ ফলনশীল ধান রোপণ করতে প্রতিনিয়ত খরচের পরিমাণ বাড়তে থাকে। এক বছরের বীজ দিয়ে পরের বছর আবাদ করা যায় না। এই ক্ষেত্রে প্রতি বছরই কৃষককে অতিরিক্ত টাকা খরচ করে সংগ্রহ করতে হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বীজ। এই সকল বীজ দিয়ে জমি আবাদ করতে হলে জমিতে প্রয়োগ করতে হচ্ছে অতিরিক্ত সেচ, পরিবেশ ও প্রাণীজগৎ ধ্বংসের মূল ক্ষতিকারক পদার্থ কীটনাশক এবং মাটির চিরশত্রু রাসায়নিক সার। উচ্চ ফলনশীল ধানে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়ার জন্য ধানের বীজ, সেচ, সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে ফলন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেলেও জমির উর্বরতা ক্রমান্বয়ে হ্রাস পায়। অধিকন্তু এদের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে। সরকার অবশ্য প্রাথমিক অবস্থায় পর্যাপ্ত ভর্তুকি দিয়ে এই সকল উপকরণ প্রায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরবরাহ করে উচ্চ ফলনশীল জাতের দিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু পরবর্তীতে এই সমস্ত উপকরণের উপর ধীরে ধীরে ভর্তুকি কমাতে থাকে, ফলে উপকরণগুলোর দাম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে এইসব উপকরণ ক্রয় করা প্রান্তিক কৃষকদের নাগালের বাইরে চলে যায়। একদিকে এই সব উপকরণের মাত্রাতিরিক্ত ব্যবহার, অন্যদিকে পাওয়ার টিলারের ঘূর্ণায়মান নাঙলের আঘাতে মাটির উর্বরকারী কেঁচো, সাপ, ব্যাঙ, শামুকসহ অন্যান্য প্রাণীর ক্ষতিতে মাটির নিজস্ব গুণগত মান বৃদ্ধি না পেয়ে অনুর্বর ভূমিতে পরিণত হচ্ছে। কীটনাশক ব্যবহারে যেমন উপকারী অপকারী পোকামাকড় ধ্বংস হয়, তেমনি এইসব খাবার মানুষের কিডনি, লিভার, যকৃত ড্যামেজ সহ শরীরের অন্যান্য অংশে জটিল সব রোগ জীবাণু সংক্রমণ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি মানুষকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এমনি পরিস্থিতিতে প্রান্তিক কৃষকেরা কৃষি উপকরণ ক্রয় করার জন্য নির্ভরশীল হচ্ছে মহাজন অথবা সরকারি বা বেসরকারি ঋণদানকারী সংস্থার উপর, যেখানে উচ্চ সুদে ঋণ নিয়ে বপন করতে হচ্ছে জমির ফসল। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যাতে ফসলহারি হয়ে নিঃস্ব হচ্ছে কৃষকরা। একদিকে ফসলহারি, পরিবারের অভাব অনটন, অন্যদিকে মহাজনের উচ্চ সুদে ঋণের টাকা, কৃষক দিশেহারা। অভাব অনটনে দিশেহারা কৃষকের চারিদিকে শুধুই অন্ধকার। সাথে আরও একটি লক্ষ্য করার মতো বিষয় হল, প্রাচীনকাল থেকে চলে আসা প্রচলিত ধানের হাজার হাজার জাত কালের বিবর্তনে আজ বিলুপ্তির পথে, যার অভাব কোনোদিনই পূরণ হবার নয়। হাজার বছরের স্বয়ংসম্পূর্ণ কৃষক পরনির্ভরশীল হচ্ছে বীজ, সার, কীটনাশক, সেচ ও আগাছা নাশকের জন্য। ফলে আধুনিক ব্যয়বহুল কৃষিতে জায়গা করে নিতে পারছে না প্রান্তিক চাষিরা। চাষিরা সুদের টাকা পরিশোধ করতে আজ তাদের সোনাফালা ধানের জমিটুকু লিখে দিচ্ছে মহাজনের নামে, নয়তোবা অন্যত্র বিক্রি করে পরিশোধ করছে সুদের টাকা। এতে কৃষিজমি হারিয়ে নিঃস্ব কৃষক অন্যের বাড়িতে দিনমজুরি করতে বাধ্য হচ্ছে, আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে পাড়ি জমাচ্ছে শহরে, যেখানে তাদের পরিচয় হচ্ছে বস্তিবাসী হিসেবে। কালের বিবর্তনে দেখা যাচ্ছে কৃষকদের ওই সব জমি মহাজনদের হাত ধরে চলে যাচ্ছে উচ্চবিত্তদের হাতে, যেখানে তারা তৈরি করছে মিল ফ্যাক্টরির মতো প্রতিষ্ঠান বা উঁচু দালান কোঠা।
আর ওই বনগুলা পাড়ায় দাও। এমন পরিস্থিতিতে 2005 সালে প্রান্তিক চাষিদের সাথে আলোচনার ভিত্তিতে টেকসই কৃষির জন্য কৃষক পরিচালিত কৃষি কার্যক্রম হাতে নেয় কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল। কারিতাস বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষের জন্য, অভাবী মানুষের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য কাজ করে আসছে। আর 2005 সন থেকে দাতা সংস্থা মিজরিয়রের আর্থিক সহায়তায় এই কৃষক পরিচালিত কৃষি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষভাবে যারা বীজের জন্য, সারের জন্য, কীটনাশকের জন্য বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির উপর নির্ভরশীল, তাদেরকে নিয়ে কাজ করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যাতে কম খরচে কৃষকরা কাজ করতে পারে, চাষ করতে পারে। আবার ফিরিয়ে আনতে চাই প্রকৃতির সেই প্রচলিত কৃষি ব্যবস্থার বিকল্প পদ্ধতি, যেখানে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র পরিবেশ বান্ধব জৈব সার ব্যবহার করে দেশীয় জাতের বীজ থেকে উৎপাদিত হবে দেশীয় জাতের ফসল, এবং সমস্যায় পড়তে হয় না 1 বছরের বীজ দিয়ে পরের বছরের জমি রোপণেও। তৃণমূল পর্যায়ের প্রান্তিক চাষিদের জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবনী ক্ষমতা এবং তাহাদের নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে কারিতাস কৃষক পরিচালিত কৃষি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের কার্যক্রম গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে কৃষকরা সরাসরি জড়িত। কারিতাস কর্মীরা সহায়কের ভূমিকা পালন করে মাত্র। প্রান্তিক কৃষকেরা যে সমস্ত প্রধান কার্যক্রম হাতে নেয়, স্থানীয় জাতের বীজ সংগ্রহ ও ট্রায়াল করা এবং মূল্যায়নের মাধ্যমে তার সম্প্রসারণ করা, জৈব সার উৎপাদন করা, কৃষক থেকে কৃষক বীজ বিনিময় কার্যক্রম জোরদার করা, রাসায়নিক সার, কীটনাশক, পাওয়ার টিলার, কোম্পানির বীজ ও আগাছা নাশকের উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করা, দেশে বিদেশে কৃষক থেকে কৃষক অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা, কৃষক পরিচালিত ব্রিডিংয়ের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন করা, যা জৈব চাষে ভালো ফলন পাওয়া যায়। কৃষক নিজেই প্রশিক্ষক হিসেবে কাজ করছে। নিজের প্রতিষ্ঠায় কারিতাসের সহায়তায় অনেক কৃষকাজ স্বয়ংসম্পূর্ণ। তারা প্রচলিত প্রথায় নিজেরা বীজ তৈরি করে ফসল আবাদ করছে, যেখানে একেবারেই রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ হয় এমন বিলুপ্তপ্রায় শস্যের ভাণ্ডার সংরক্ষিত আছে এইসব প্রান্তিক চাষিদের কাছে। এমনি প্রায় 160 জাতের ধানের বীজ সংগৃহীত আছে, যেগুলো দেশের অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। উৎপাদন উপকরণের উপর নিয়ন্ত্রণই প্রান্তিক চাষিদের কৃষিতে টিকে থাকার রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের ধোবাউড়া, মধুপুর ও নালিতাবাড়ির অনেক কৃষকই এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তেমনি একজন আদিবাসী কৃষক, নাম মতীন্দ্র মানকিন, বাবার হাত ধরে কৃষিকাজের সাথে জড়িত হন সেই ছোট্টবেলা থেকে। মতীন্দ্র মানকিন সেই কাকডাকা ভোরে ঘুম থেকে জেগে প্রথমেই বসে যান
প্রার্থনায়। আমি পর্বতগুলি দেখে চক্ষু তুলিলাম, প্রভু তোমার বাহিরে যাওয়া ও বিধবা আশা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল যত। হালের নাঙল, জোয়াল আর গরু নিয়ে বেরিয়ে পড়েন জমি চাষে। সকাল থেকে বেলা অবধি পর্যন্ত চলে জমিতে হাল চাষের কাজ। সোনা মাটি সোনা সোনার মানুষ রে, মাতে গরু সোনার চড়ানো, শপথ নিলাম ফসিল ফলানো, গর্ব বেশ রাখবো মোরা। জমি চাষ শেষ হলে পুকুরে মাছের খাবার দেওয়ার কাজটিও করেন খুব নিখুঁতভাবে। দুই ছেলে দুই মেয়ের জনক মতীন্দ্র মানকিন একসময় মানুষের বাড়িতে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করত। এতে সংসার চালাতেই হিমশিম খেত। কিন্তু আজ তার গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান আর পুকুরে মাছে পরিপূর্ণ। বর্তমানে আর্থিক সচ্ছলতার কারণে অভাব নামক শব্দটি তার পরিবার থেকে চলে গেছে অনেক আগে। একজন জাত কৃষক মতীন্দ্র মানকিন শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েও তার পরিবারকে একটি সচ্ছল পরিবার হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে শুধু তার বিকল্প পদ্ধতিতে চাষাবাদ করার কারণে। তার বাবাও প্রচলিত প্রথায় জৈব পদ্ধতিতে চাষাবাদ করতেন। এই কৃষক তার কঠোর পরিশ্রম আর বুদ্ধির জোরে রাসায়নিক সারের মতো ধ্বংসাত্মক পদার্থ ব্যবহার না করে শুধু জৈবিক পদ্ধতিতে চাষাবাদের ফলে আজ তিনি একজন সফল কৃষক। তার হাত ধরেই মূলত দেশীয় জাতের বীজ থেকে ধান, শাকসবজি, তরিতরকারি, ফলমূল সহ নানান ফসল আবাদে উদ্বুদ্ধ হচ্ছে অনেক কৃষক। তিনি উচ্চ ফলনশীল ধান চাষের কথা বলতে গিয়ে জানান, এর বীজ বাজার থেকে বেশি দামে ক্রয় করতে হয়। সার ও কীটনাশক প্রয়োগে খরচ বেড়ে যায় অনেক বেশি। এদিকে আবার সব কৃষকের পক্ষে ওই উপকরণ ক্রয়ের জন্য টাকা জোগাড় করা সম্ভব হয় না। অধিকন্ত উচ্চ ফলনশীল ধান আবাদে দেশীয় জাতের ধান প্রায় বিলুপ্তির পথে। অনেক কৃষক আবার হিসেব কষে দেখিয়ে দিলেন, উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করে 1 একরে খরচ হয় 22 থেকে 25 হাজার টাকা। জমিতে ধান হয় 45 থেকে 48 মণ। দেশীয় জাতের ধান থেকে বিকল্প পদ্ধতিতে শুধুমাত্র জৈব সার ব্যবহার করে ধান আবাদ করলে খরচ হয় মাত্র 7 থেকে 10 হাজার টাকা। ধান হয় 40 থেকে 42 মণ। উচ্চ ফলনশীল ধানের জাত 500 টাকা দরে বিক্রি করলে 48 মণ ধানের দাম 24 হাজার টাকা। মোট খরচ
22,000 টাকা, মোট লাভ 2,000 টাকা। সার্বিকভাবে ক্ষতি জমির উর্বরতা কমে। দেশীয় ধানের ব্রিডিংয়ের মাধ্যমে উদ্ভাবিত বিকল্প জাত 500 টাকা দরে বিক্রি করলে 40 মনের দাম 20,000 টাকা, খরচ 7,000 টাকা, মোট লাভ 13,000 টাকা। জমির উর্বরতা বাড়ে, কোনো ক্ষতি নেই। কৃষকরাই যেহেতু কৃষকদের প্রশিক্ষক, তাই মতীন্দ্র মানকিন যা শিখেছেন তা ছড়িয়ে দিয়েছেন অন্যান্য কৃষকদের মাঝে। দেশীয় জাতের বীজ থেকেই বেশ কিছু নতুন ধানের উদ্ভাবকের নায়ক মূলত এই অশিক্ষিত কৃষক মতীন্দ্র মানকিন। এটা ব্রিডিং করব, হ্যাঁ, ব্রিডিং করার আগে দেখতে হবে আগে মা বাবা, ধানের বৈশিষ্ট্য, কোনটা আমরা ব্রিডিং করব বাছাই করে নিতে হবে। ধানের বৈশিষ্ট্য আর ধানের জাত, এখানে 3টা বৈশিষ্ট্য গাছ আছে। তারপর কটন করতে আগাছাগুলো সাফ করতে হবে। এই আগাছা যদি আমরা সাফ না করি এর থেকে রোগ জীবাণু আসবে। তারপরে যে এলে দিলে পাতা আছে, তারপর এখানে একটু বাদামি রঙের পাতা আছে, আর এলা পাতা কাটতে ফেলতে হবে। কাজে আমাদের এইগুলো রাখতে পারবে না, সে থেকে রোগ আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আসছো এদিকে। এই যে ভালো করে পরিষ্কার দেখো। পরিষ্কার দেখলাম, বেশ ভালোই। তবে আমার প্রশ্ন হইল কি, যেহেতু আপনি যে ব্রিডিং যে আমাকে শিখাচ্ছেন বা আমাদেরকে শিখাচ্ছেন, এই ব্রিডিং কি ব্যক্তিগত আপনার ধ্যান দ্বারাই হচ্ছে, না কোনো জায়গায় আপনি শিখে আসছেন, ওই শিক্ষা দেখে আমাদের জন্য শিখাচ্ছেন? ওইটা আমি জানতে চাই আপনার। ভালো প্রশ্ন। 2005-এ ফিলিপিন্স কারিতাস বাংলাদেশের সহায়তায় আমি গিয়েছি। আমি এই ব্রিডিং শিখে আসছি ফিলিপিন্স কৃষক থেকে কৃষক তো, কিন্তু এটা আমি এখন আপনার জন্য দেখাবো। এই পর্যন্ত আমরা আগায় আসতে হবে, কুলে নিতে হবে। তারপর এই যে এইগুলো পালতে হবে। এই অংশ আমরা করলাম, কাটবেন এইভাবে কোনাইচা, এই যে এইভাবে কাটবেন এক 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 সুরে, এক মাথা, একবারে। 2বারে কাটলে দাদরাও হবে, তারপর পরাগায়ন না টিকতে পারে। এটা বলে কি নিপিল। এখানে আমাদের এখানে ফুল আছে, হ্যাঁ নিডিল। এখানে আমাদের ফুল আছে 6টা থেকে 5টা। এই ফুলটা আমরা উঠাইয়ে পালতে হবে। এই যে এটা কি ফুল না, ফুল না, এটা রেণু। হ্যাঁ, ফুল রেণু। আবার ভিতরে ঢুকালে এখানে মূল আছে, ওই মূল গাওয়া লাগলে কিন্তু হবে না, সেটা নষ্ট হয়ে যাবে। ডিমকুশটা। আচ্ছা দেখো পরিষ্কার হচ্ছে কিনা, না যদি দেখা যায় তাহলে এই গ্লাসটা দেখো এক লাই রেণু আছে কিনা দেখো। দেখো এটাতে দেখো আছে কিনা, এটা দেখলে পরিষ্কার দেখবে। দেখতে পাচ্ছি এখানে তার কেমনে ঢুকাই দেখি। ঢুকাইতে হবে এইভাবে, এইভাবে ঢুকাবেন, ঢুকাইয়ে সুন্দর করে সেটা এইভাবে রাখবেন। এইভাবে আমরা এই ক্লিপটা নিয়ে আমরা এইভাবে আটকে রাখতে হবে। এই পেপার দিয়ে ঢেকে রাখার পর অন্য একটা ভালো জাতের ধান এনে পরাগায়নের জন্য হালকাভাবে স্পর্শ করাতে হবে, যাকে বলে শঙ্করায়ন। পরাগায়নের আগে দেখতে হবে কোন ফুলটা আমাদের উপযুক্ত, সে ফুলটা আমরা এখানে পরাগায়ন করব। ফুল যদি তিকবতে যদি না আসে তাহলে এখন পরাগায়ন চলবে না, ফুল আসতে হবে এইভাবে। এটার নাম হলো পরাগায়ন। আমরা পরাগায়ন করব। দুটো জাতের ধানের শীষকে স্পর্শ করার পর আবার অন্য আরেকটা পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে, যা 22 থেকে 24 দিনে ধানে পূর্ণতা পেয়ে পরিপূর্ণ চালে রূপান্তরিত হবে। প্যাকেটটি আমরা দেখে রাখতে হবে। এটা প্র্যাকটিক্যালে যাইতে হবে যে কি মার বংশ পাইছে না বাবার বংশ পাইছে। যদি আমরা যদি এখানে দেখে বোঝা যাচ্ছে যদি মার বংশ কিছু অংশে বাবার বংশ নেই, ওই যদি হয় তাহলে আমরা সাকসেস হয়ে গেছি ব্রিডিং। যেটা আমরা প্রথম পাবো সেটা আমাদের F1 হবে।
কঠোর পরিশ্রমী মতীন্দ্র মানকিন প্রতিদিনের মতো বিভিন্ন কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পর আবার ফিরে যান মাঠের কাজে। এইভাবে না ছিঁড়ে এইভাবে ছিঁড়ে, এইটা হলো ফালানি, এইটা হলো ছিঁড়ানি। হ্যাঁ, ফালানি হইলে এটা নিয়ম। নিচে যাইবো যে যাইবো তো, এইটা তো বুঝছি, তো তো ফালানির নিয়ম তো আমরা দেখাইতে হবে। তুলতে শক্ত হইব। হ্যাঁ, কি আইব আমরা কিটা একটু ভালো হই ভাই, এইটা ছিড়াইছ না। আমার উস্তাদ বলে আমি এখন হাই স্কুলের হেডমাস্টার, তখন আমি চাই যে আমার শিশুগুলা কলেজের প্রিন্সিপাল হোক। এইভাবে আমরা কাজ করছি, এইটাই আমরা বলি কৃষক দ্বারা কৃষক পরিচালিত। এক কৃষকের কাছে আরেক কৃষক শিক্ষা যেন ওই কৃষক আরো বহু কৃষক জন্মাইতে পারে। সূর্য পশ্চিম আকাশে নামিত হলে ক্লান্ত শরীরে ফিরে চলেন সুখের নীড়ে। সুখের নীড়ের প্রকৃতির প্রেমী মানুষটি যেন বসে থাকতে রাজি নয়, তাই রাতের বেলাতেও তার স্বপ্নের খামারটা একবার দেখে নিলেন চোখের পলকে। তার মতো এক গুণী চাষি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তা কি হয়? তাই দেশ আর দশের খবর নিতে বসে যান টেলিভিশনে খবর দেখতে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী, ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর জাফর আহমেদ খান বক্তৃতা করেন। রাত প্রায় ৯টা। ঘড়ি জানান দিল রাতের আহারের সময় হয়েছে, তাই সবাইকে নিয়ে বসে যান রাতের আহার সারতে। এই সুন্দর সারাদিন সুরক্ষার পর তুমি এই সন্ধ্যায় একত্রিত হতে তুমি সুযোগ দিয়েছ, তোমায় ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই প্রভু, তুমি যে খাদ্য দিয়েছ এই খাদ্য তোমারই দান। এই খাদ্য দ্বারা আমরা শক্তি পাইতে পারি, তুমি রাশিদ করো। যারা গরিব দুঃখী আছে তার জন্য এই সুন্দর খাদ্য তুমি সুন্দর পরিবেশন করো। সারাদিন যাবৎ তুমি আমাদেরকে পাপ ক্ষমা করো। এই সুন্দর রাত্রে তুমি আমাদের বার গ্রহণ করো। তার কর্তা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। Kau dadah kau. Ni nak bom ni? Macam. Kau. Dadah kau.
কেবল মঙ্গলই দিয়ে আমার জীবনে সমুদয় দিন আর আমি সদা প্রভু গৃহে চিরদিন বসতি করিব। পাঠ সমাপ্ত। একটি পরিকল্পিত দিনের সমাপ্তি টেনে ক্লান্তিতা দূর করতে শরীরটা মিশিয়ে দেন বিশ্রামের চাদরে। মা গাছ বাছাই করে আগে ক্ষেত থেকে আমরা দেখতে হবে ওই ধান। মতীন্দ্র মানকিনের কাছ থেকে ব্রিডিং শিখে সার কীটনাশক ব্যবহার ছাড়া স্থানভিত্তিক জৈব উপায়ে ভালো ফলন দেয় এমন 5টি ধানের জাত উদ্ভাবন করেছেন ধোবাউড়ার কৃষক হেমার্সন চিরান। ব্রিডিং করার মূল উদ্দেশ্য হলো আধুনিক চাষাবাদে আমরা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করার লাগে আমরা যদি উচ্চ ফলনশীল ধান তারপরে না হাইব্রিড ধান এইগুলি যদি আমরা চাষাবাদ করি তাহলে আমাদের প্রান্তিক চাষিদের কি অনেক টাকা পয়সা খরচ লাগে। তো এর কারণে ব্রিডিং জিনিসটা আমি করতে যাচ্ছি, আমরা কৃষক দ্বারা কৃষক পরিচালিত আমরা করতে যাচ্ছি। যেহেতু রাসায়নিক সার ছাড়া কীটনাশক ছাড়া আমরা চাষি প্রান্তিক চাষিরা যেন আমরা ফলাইতে পারি, এই কারণে আমাদের ব্রিডিংয়ের মূল উদ্দেশ্য। ব্রিডিং জিনিসটা হলো এই, যেহেতু কি যে ভিন্ন জাত 2টা জাত, এই 2টা জাতের মধ্যে একটা আমি মা গাছ বানাইলাম। মনে করুন এইটা মার্সিরা, এই যে মার্সিরা গাছ, এই গাছকে আমি এখন অপারেশন করব। অপারেশন করতে গেলে এইখানে 3 ভাগে 1 ভাগ ধান যখন বাইর হইবে তখন আমি কুসাইয়া তুললাম। এই যে ধানের শীষটা কুসাইয়া তুললে এই যে 3 ভাগে 1 ভাগ যে বাইর হয়েছে এই ধানকে আমি কাটতে ফেলাই দিলাম। এই যে মাদের অংশ উপরেটা কাটতে ফেলাই দিলাম, নিচেটা কাটতে দিলাম মাদের অংশ। এন থেকে আমি কাটলাম, কাটতে আমি রেণুগুলি 6টা করে রেণু থাকে, এই 6টা করে রেণু আছে, এটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দিয়া হারিয়া আমি এটা সম্পূর্ণ পরিষ্কার করলাম। এই জিনিসটা যে আমি অপারেশন যে করলাম, এই অপারেশন করে এই রেণুগুলি যে বের করলাম, এটা কিন্তু আমাদের করার মূল উদ্দেশ্য হলো বিকাল 3টা থেকে 4টা কি 5টা পর্যন্ত। কিন্তু বিকাল ছাড়া যদি সকালে করি তাহলে আমাদের হবে না। যে কোনো সময়ে যদি সকালে করি, সকালে করলে অন্য ধানের ওই রেণুগুলি এখানে পরাগায়ন হতে পারে। এর কারণে হলো আমরা বিকাল 3টা থেকে 4টা কি 5টা পর্যন্ত আমরা করা যায়। করে হারলাম শেষ, আমার আবার দায়িত্ব রাখলাম, এই যে দায়িত্ব রাখলাম। তখন আমি এইখানে কোন জাতটা ক্রস করবাম, তার সাথে ক্রসিং করবাম, তার সাথে ওই জিনিসটা হইলো চিন্তা ভাবনা করিয়া কোন গাছটা বাছাই করলে যে আমার ভালো ফলন হবে। তো এই যে এইভাবেই ব্রিডিং করিয়াই আমি এখন বর্তমান 5টা জাত সিলেকশনে আমার আসলো। চিনিশাইল মুক্তা 2টা জাত বাছাই, মার্সিরা মুক্তা 2টা জাত বাছাই, মার্সিরা সাদা নামিয়া 1টা জাত বাছাই, এলো 5টা জাত। তো এই যে 5টা জাত যে আমি বাছাই করলাম, বাছাই করে যে আজকে যে ধান আবিষ্কার করলাম, আবিষ্কার করার পর থেকে এখন একটি জাত উদ্ভাবন করতে সময় লাগে প্রায় 3 থেকে 5 বছর। কৃষকরা দেখিয়া আমার কাছে 40 জন কৃষক ধানের বীজ লয়ে গেল, 70টা প্যাকেট। বর্তমানে ধোবাউড়া, মধুপুর ও নালিতাবাড়ির মোট 16 জন কৃষক এই ব্রিডিং কাজের সাথে জড়িত থেকে নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। অনেক চাষি আবার তার উদ্ভাবিত নতুন জাতের বীজ নিয়ে চাষাবাদ শুরু করেছেন। আমি এই গ্রামেরই একজন বাসিন্দা, আমি একজন শিক্ষক, আমি হাই স্কুলে চাকরি করি এবং এই গ্রামে এই যে ব্যাকআপ ফার্ম স্থাপিত হয়েছে 2008 সনে এবং এখানে একজন দক্ষ কৃষক আছেন, তার তত্ত্বাবধানে এখানে ধান গবেষণা হয় এবং বিগত 4.5 বছরের মধ্যে উনি 5 ধরনের ধান আবিষ্কার করেছেন, যেটা আমরা রাসায়নিক বীজ ছাড়া, যেটা মানে জৈব সার দিয়ে যে মানে ওই ধান উৎপাদন করা যায়, সেই পদ্ধতিটা উনি মানে কৃষকদের জন্য শিখিয়ে দিচ্ছেন। এটা আমি খুব ভালো একটা দিক বলে মনে করি। আমার কাছে এই সাকসেস দেখে এই ধানের বীজগুলো অনেক কৃষক 40 জন কৃষক নিয়ে গেছে। হেমার্সন চিরান
ফিলিপাইন কৃষকদের কাছ থেকে আরও উন্নত প্রশিক্ষণ নিয়ে তিনি তার জাত উদ্ভাবন কৌশল অন্যান্য কৃষকদের মাঝে প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছেন। দূর দূরান্ত থেকে কৃষকরা এসে হেমারসন চিরানের কাছে প্রশিক্ষণ নেন ব্রিডিং ও জৈব সার প্রস্তুতের উপর। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে বিষয়টা আমরা উপলব্ধি করেছি, কৃষক অনেক সময় তার দক্ষতা জ্ঞান ব্যবহার করার সুযোগ পায় না, কিন্তু এই জৈব পদ্ধতিতে চাষাবাদের কারণে কৃষকগণ তাদের নিজস্ব জ্ঞান দক্ষতা ব্যবহারের সুযোগ পেয়েছেন এবং তারা ইতিমধ্যে নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন। এই কাজগুলি আমরা হলো কৃষকের কাছ থেকে কৃষকরাই শিখি। যেমন আমি হেমারসন দাদা কৃষক একজন, ওর কাছ থেকে দেখে আমি নিজে শিখলাম ওনার কাছ থেকে। আগে তো আমি মহাজন কাছ থেকে ঋণ করতাম, ঋণ করে টাকা আনতাম, ওই টাকা ধান কেটে আবার বিক্রি করে আমি মহাজনকে দিতে হইতো। আমার সংসারে অনেক কষ্টে চলতো। আমার কেঁচু পালার সার দিয়ে আমি চাষাবাদ করে এখন আর আমার ওই সব টাকা ক্রস করতে হইতেছে না। এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হল কারিতাস কৃষকদের কোনো প্রকার কারিগরি পরামর্শ বা প্রশিক্ষণ প্রদান করে না। প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে থাকেন। কৃষকের লুকায়িত জ্ঞানকে প্রাধান্য দিয়ে তা অন্য কৃষকদের সাথে বিনিময়ের সুযোগ সৃষ্টি করে দেওয়া এই প্রকল্পের অন্যতম প্রধান কাজ। হেমারসন চিরানের কাছে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছেন এমনই একটি পরিবার, ক্রেডিসন রিসিল ও শিবলি মানখিন দম্পতি। বাড়ি ধোবাউড়া উপজেলার নগর সন্তোষ গ্রামে। এই গ্রামে তাদেরকে আদর্শ কৃষক বলা হয়। 2 বছর আগে কৃষি জমির উপর এই কৃষি খামার গড়ে তোলেন। খামারের বেশিরভাগ জায়গা জুড়ে একটি পুকুর খনন করে মাছ চাষ করেন। পুকুরের পাড়গুলো বেশ চওড়া করেছেন সবজি চাষ করার জন্য। নিজেদের খাবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার মতো অনেক কিছুই চাষ করেছে তাদের খামারে। একপাশে আখ চাষ সহ খামারের চারপাশে পরিবেশ রক্ষার জন্য করেছেন বৃক্ষরোপণ। এই দম্পতির কৃষি খামারে ডাঁটা, কচু, হলুদ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, কাঁকরোল, বেগুন, পেঁপে সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করেন। খামারের চারপাশে গাঁদা ফুলের গাছ রোপণ করেছেন খামারের সবজি বাগানকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। এটা গাঁদা ফুল, এই ফুল লাগালে আপনাদের কীটপতঙ্গ বসবে না, পোকামাকড় বসবে না। বিশেষ করে সবজি ক্ষেত্রে ব্যবহার করবেন, বেশি করে লাগাবেন এবং যারা এই গাছ লাগাবেন আশা করি তাদের অন্ততপক্ষে কীটপতঙ্গ থেকে কিছুটা মুক্তি পাবেন। বাগানে চাষকৃত সকল ফসলই দেশীয় ও ফসলের বীজ নিজেরাই সংগ্রহ করেন। ফসল ফলাতে সার, কীটনাশক প্রয়োজন হয়। রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা কমে যায় বলে তারা নিজেরাই জৈব সার তৈরি করেন। প্রস্তুত প্রণালীও বেশ সহজ। প্রথমে খড়, গরুর গোবর, গাছের লতাপাতা ভালোভাবে মিশিয়ে একটা চারির মধ্যে রাখতে হয়। তারপর কিছু কেঁচো চারির মধ্যে ছেড়ে দিয়ে চট বা বস্তা দিয়ে চারি ভালোভাবে ঢেকে দিতে হয়। কেঁচোর পরিমাণ বেশি হলে 10 থেকে 15 দিনের মধ্যেই জৈব সার প্রস্তুত হয়ে যায়। এই জৈব সার সবজি চাষে ও ধান চাষে ব্যবহার করা হয়। প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করলে পোকামাকড় খুব একটা আক্রমণ করে না, তবে প্রয়োজন হলে নিজেদের তৈরি নিম পাতা, নিম বীজ, মেহগনি পাতা ও মেহগনি বীজ দিয়ে কীটনাশক তৈরি করে প্রয়োগ করলে ভালো উপকার পাওয়া যায়।
রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমলেও জৈব সার ও দেশীয়ভাবে তৈরি কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এই খামারের সব ফসলই দেশীয় বীজ থেকে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। পুকুরের মাছগুলো দেশি প্রজাতির মাছ। সর্বোপরি আমরা বলতে পারি ক্রেডিসন রিসিল ও শিবলি মানখিন দম্পতির কৃষি খামারটি একটি পরিবেশ বান্ধব খামার। শেরপুর নালিতাবাড়ির চাটুকিয়া গ্রামের হাজং সেন্টু কুমার সরকার কারিতাসের সহায়তায় কাজ শুরু করেন। বিদেশি উচ্চ ফলনশীল ধান চাষের পরিবর্তে জৈবিক উপায়ে কিভাবে দেশি জাতের ধান উচ্চ ফলনশীল জাতে রূপান্তরিত করা যায় তা নিয়ে। আধুনিক পদ্ধতিতে ফসল ফলাতে প্রচুর পরিমাণ সার ও কীটনাশক প্রয়োজন। অতিমাত্রায় সার ও কীটনাশক জমির উর্বরতা কমিয়ে দেয়। তাই জৈব সার ও জৈব কীটনাশক তিনি নিজেই তৈরি করে জমিতে প্রয়োগ করেন। এতে জমির ফসলও বেশ ভালো। একর প্রতি এই চাষ করতে এই আধুনিক কৃষিতে ট্রাক্টরে কিন্তু লাগে 2500 টাকা। এটা কিন্তু আমার এই 2500 টাকা আমি যদি গরুর হালতে চাষ করি এটা কিন্তু বেঁচে গেল। আগাছানাশক ব্যবহার করলে এটা আমাদের যে এই যে সার উৎপাদনকারী এই কেঁচো, এটা কিন্তু কেঁচো মারা যাচ্ছে। যে কেঁচো সেই নিচের মাটিকে উপরে এনে, উপরের মাটি নিচে এনে সার মাটিটাকে উর্বর করছে, এটা কিন্তু মারা যাচ্ছে। যেমন উপকারী জীব সেই মাছ মারা যাচ্ছে, তারপরে ব্যাঙ যে পোকা ক্ষতিকারক পোকা খায় এটাও মারা যাচ্ছে, সাপ মারা যাচ্ছে, শামুক মারা যাচ্ছে যা আদিবাসীদের প্রিয় খাবার, যেটা কাঁকড়া কুচ্চা, এটাও মারা যাচ্ছে। যার কারণ আমি এই আধুনিক কৃষি ছেড়ে আমি এই জৈব কৃষিতে। বর্তমানে হাজং সেন্টু কুমার সরকারের কাছে 120 জাতের ধান সংগ্রহ রয়েছে। সেন্টু কুমারের ক্ষেতের ফসল দেখে অন্যান্য কৃষকরাও তার কাছ থেকে দেশি জাতের ধান বীজ সংগ্রহ করছেন এবং পরামর্শ নিচ্ছে কিভাবে চাষ করলে অল্প খরচে ভালো ফলন পাওয়া যায়। কৃষিতে মানে কৃষি উৎপাদন করি, ফসল উৎপাদন করি, এটা আমার কাছে মানে দেখে বলে যে আপনি এটা কিভাবে করেন, আপনার ক্ষেত কেন এত ভালো হলো। আমি ওনাদেরকে একটু আমি কি দেই সাহায্য বলি যে আমি এই জমিতে এই সার ব্যবহার করছি, যার কারণে আমার এই ফসলটা ধানটা খুব ভালো হচ্ছে। তারপরে আমার কাছ থেকে অনেক কৃষক এই বীজ নিয়ে যায়। সেন্টু কুমার সরকারের নিকট ডেফা জাতের যে ধান রয়েছে তার চাষ পদ্ধতি খুবই মজার। এই ধান বীজ মাঠে বুনার পর গাছ একটু বড় হলে তা পরপর 2 বার কেটে গরুকে খাওয়ান এবং একসময় এ গাছ থেকেই ধান হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মনে করেন অন্যান্য কৃষকের মাঝে, যেমন এই যে আমার এই কারিতাসের মাধ্যমে আমি ওই মানে কৃষক থেকে কৃষক অভিজ্ঞতা বিনিময়ের জন্যে এটা আমি মধুপুরে যাই। এটা মধুপুরে দেখে আমি আরও আসলে ওগুলা দেখে উদ্বুদ্ধ হই এবং আমি আরও বেশি করে মনে করেন এগুলা ওই জৈব প্রযুক্তিতে করার জন্য আগ্রহী হই। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যাতে ওই জৈব কৃষিতেই মানে ওই আরও মানে ভালো ফসল উৎপাদন করতে পারি। অন্য আরেক কৃষক মধুপুরের দীননাথ রেমা। তিনি বহুমুখী কৃষির সাথে জড়িত। তিনি অনেকগুলো ফসল একত্রে চাষাবাদ করে থাকেন, যেমন আনারস, হলুদ, কচু, সবজি, আম, কাঁঠাল, ধান প্রভৃতি। সমস্ত চাষাবাদেই তিনি জৈব সার ব্যবহার করে থাকেন। তার ধারণা রাসায়নিক পদ্ধতিতে যে সার ও বিষ ব্যবহার করে ফসল ফলানো হয় সেই ফসল মানুষের শরীরে নানা প্রকার রোগবালাইয়ের জন্ম হয়। রাসায়নিক সার যদি আমি ব্যবহার করি তাহলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই মানে হয়ে যায়। তারপর যখন আমরা হাসপাতালে যাই এবং ডাক্তারের কাছে যাই তখন তারা সেই রোগের ওষুধ দিতে পারে না এবং সেই রোগটাও ধরতে পারে না। শুধু রোগটা ধরতে পারে মনে করেন যে ক্যান্সার যেটা হয়েছে এবং কিডনি যেটা নষ্ট হয়েছে, এগুলা শুধু ধরতে পারে, হয়তো সর্দি কাশি এগুলা হয়, এগুলা কোনো রকম ধরে দিতে পারে। কিন্তু আরগুলা তো যে রোগ, নতুন রোগ, সার বিষ দেওয়া যে আমরা খাদ্য খাই, এগুলা তো ধরতে পারে না। যার জন্য আমরা আমাদের শরীরে প্রত্যেকজনেরই মানে
বিষক্রিয়া জিনিসটা উঠে আসছে আর কিনা। আধুনিক কৃষি যা কৃষকদের নির্ভরশীল করে ফেলে বিভিন্ন কোম্পানির উপর, বিস্ময় করে তুলে পানি, পরিবেশ, খাদ্য। প্রান্তিক চাষিদের করে ভূমিহীন এবং অনেকে কৃষিকাজ বাদ দিয়ে শহরে পাড়ি জমায়, ঠাঁই হয় কোনো বস্তিতে। আরেকটি বিষয়, স্থানীয় জাতের যে ধানগুলো আছে এই ধানগুলোর জন্য স্বল্প সার প্রয়োজন হয়, স্বল্প পানির প্রয়োজন হয় এবং সহজেই এগুলি উৎপাদিত করা সম্ভব হয়। কিন্তু হাইব্রিড বা হাই ইল্ডিং ভ্যারাইটিস যে ধানগুলো আছে এই ধানগুলো চাষ করতে অনেক খরচ, বিশেষভাবে সার, কীটনাশক প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কৃষক মহাজনী ঋণের দ্বারস্থ হতে হয়েছে এবং ঋণ গ্রহণ করে অনেক সময় তার ফসল পর্যাপ্ত পরিমাণে না পাওয়াতে তাকে সেই ঋণ পরিশোধের জন্য জমি বিক্রি করতে হয়েছে এবং অনেক কৃষক আরও নিঃস্বতর হয়ে পড়েছে। এর জন্য আমি মনে করি এই পদ্ধতিতে যদি চাষাবাদ করতে চায় একজন কৃষক, তখন দেখা যায় যে তার নিজস্ব গরু, তার গরু থেকে গোবর এবং অন্যান্য সহযোগী উপকরণ সে নিজেই করতে পারছে। বিশেষভাবে যে বীজ, ধানের বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কৃষকের জন্য। এই ধানের বীজ নিজেই সে উৎপাদন করতে পারছে, তাকে আর ওই মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে নির্ভরশীল হতে হচ্ছে না। তাই আমি মনে করি কৃষকগণ এইভাবে যদি সবাই জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য আগ্রহী হয়ে ওঠেন, অচিরেই বাংলাদেশ ধানে বা ফসলে, শস্য উৎপাদনে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং স্থায়িত্বশীল যে কৃষি, এই কৃষি কার্যক্রমে উন্নতি সাধন করবে। আধুনিক কৃষির এই ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধোবাউড়া, মধুপুর ও নালিতাবাড়ির কৃষকরা রচনা করে চলেছে এক নতুন কৃষি ব্যবস্থার বিকল্প পদ্ধতি, যেখানে কৃষকেরা বসবে কৃষির চালকের আসনে আর প্রতিষ্ঠা করবে তাদের অধিকার, বেড়ে যাবে ভূমির ওপর বীজের সর্বোপরি ব্যবহার।